বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আমার কথা কি শোনা যাচ্ছে একটু জানাবেন। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে অহেতুক ভীতি। তো এই অহেতুক ভীতিটা কি সেটা সম্পর্কে তো আমাদের আগে জানতে হবে। তারপরে না অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করব। তো সম্প্রতি কালে একটি বিষয় যেমন অনলাইনে অফলাইনে ২ টা জায়গায়ই বেশ মানে আতঙ্কের কারণ হচ্ছে সেটা হচ্ছে রাসেল ভাইপার নামে যে সাপের কথা বলা হচ্ছে। তো এটা আতঙ্কের কারণ আর অহেতুক ভীতিগুলো কি সেটা নিয়ে আলোচনা করছি। এটা তো না হয় আমরা আতঙ্ক নিয়ে কথা বললাম। অহেতুক ভীতি হচ্ছে যে আপনি কোনো একটা জায়গায় মনে করুন একটু আলো ছায়ায় একটা গাছ দেখলেন কলা গাছ। কলা গাছের একটা পাতা ঝুলছে এটা দেখে আপনার মনে হতে পারে যে একটা মানুষ সেখানে দাঁড়িয়ে আছে। হ্যাঁ? এটা হচ্ছে অহেতুক ভীতি। কেউ একজন আমার সাথে জয়েন করেছে। একটু জানাবেন যে আমার কথা শোনা যাচ্ছে কিনা? না হলে আমি এতগুলো বিষয় নিয়ে আলোচনা করলাম, কিছুই আপনারা শুনতে পেলেন না। যদিও বাসায় থেকে আমি লাইভ করতে পারছিলাম না। অনেক চেষ্টার পরে আরকি শেষমেশ কোনো একটা আ মাধ্যম দিয়ে আজকে লাইভটা করতে পারছি। তো অহেতুক ভীতি নিয়ে যে আলোচনাটা করছিলাম সেটা হচ্ছে যে আমি যেটা বললাম একটু আগে যে মনে করুন আ আকছায়া আলোর ভিতরে কোনো একটা গাছের যেমন সেটা কলা গাছ হতে পারে। কলা গাছের একটা ঝুলন্ত পাতা সেটা দেখে আপনার মনে হতে পারে যে এখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। হ্যাঁ? এইটা হচ্ছে অহেতুক ভীতির একটা আ লক্ষণ বা কারণ হতে পারে যে আপনার মনের ভিতরে এরকম চিন্তা বা এরকম ভাবনা আসতে পারে। তো অহেতুক ভীতির আর কি বিষয় থাকতে পারে? অহেতুক ভীতির আরো কিছু বিষয় থাকতে পারে। যেমন ধরুন আ এখানে বলা যেতে পারে যে বিভিন্ন বিশেষ করে প্রাণী বা কোনো বস্তুর উপরে আপনার এই অহেতুক ভীতি সৃষ্টি হতে পারে। যেমন সাপের ছবি দেখে উদ্বিগ্ন হওয়া, এটাও কিন্তু একটা অহেতুক ভীতির অ্যা লক্ষণ। তাছাড়া আপনার কোনো আচ্ছা আলো ছায়ায়, হ্যাঁ? আচ্ছা আলো ছায়ায় আপনার মনে হতে পারে যে একটা মৃত ব্যক্তি যেন ওখানে পড়ে আছে। ঠিক আছে? এটা মনে করে আপনি ভয় পেতে পারেন। এটা একটা অহেতুক ভীতির কারণ। তো এরকম কতগুলো অহেতুক ভীতির কারণ আছে, যেগুলো মানুষ আ তার আ যে ভীতি সেটা নিজের ভিতরে অহেতুক বা অবাস্তব ভাবেই সেটা নিজের ভিতরে আনতে থাকে এবং সে ভয় পেতে থাকে। যেটার কোনো বাস্তব ভিত্তি নেই। এবং এই ভয়ের কারণে সে একটা সময় মনোবৈকল্যেরও সমস্যার সৃষ্টি হতে পারে। তো মনোবৈকল্য সমস্যাটা কি আসলে? এটাও একটু ভালো করে না বোঝালে হবে না। কারণ এই বিষয়ের সাথে আমরা একদম অপরিচিত। তো মনোবৈকল্যের সমস্যাটা হচ্ছে এই যে, যাদের মানসিক সমস্যা হয় তাদেরকে মনোবৈকল্যের সমস্যা বলে। এখন বলে, আগে মানসিক সমস্যা বলত কিন্তু সমাজে অন্যান্য মানুষ আসলে এই কথাটা শুনলে যে মানসিক সমস্যা এই কথাটা শুনলেই তারা অন্যভাবে ব্যাপারটা নেয়, হ্যাঁ? মানসিক রোগীদের উপরে একটু অন্য দৃষ্টিতে তারা কর্ণপাতি করে বা নজর দেয়। তো এজন্য মনোবৈকল্য এখন বর্তমানে বলা হয় মানসিক রোগীদেরকে। আচ্ছা আমার কথা কি শোনা যাচ্ছে? একটু কেউ জানালে খুশি হতাম। তো এরপরে যে বিষয়টি আমি বলছি সেটা হচ্ছে যে রাসেল ভাইপার আসলে আমার এই সাপটার বিষয়ে কিন্তু আলোচনা করার ইচ্ছা একদম না। তবে এটা যেভাবে আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় বা অফলাইনে আমরা শুনতে পাচ্ছি, তো এতে করে যেটা হয় বা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই সাপের আ ছবি বারবার আমাদের সামনে আসছে এবং ইভেন আমার ভিতরে যে সমস্যাটা হয়েছে দেখুন যে গ্রাম আমি গ্রামের মেঠো পথে হাঁটি, পুকুর পুষ্কানিতে গোসল করি। এই বলতে গেলে কিছুক্ষণ আগেও একবার আমি গোসল করে এসেছি। রাতের বেলা সন্ধ্যার পরে। তো এই আমার মনের ভিতরে এরকম একটা অহেতুক ভীতি কাজ করছে। হঠাৎ করে রাস্তার আ ধারে মেঠো পথের ধারে দেখলাম যে একটা আ দড়ি মতো কিছু একটা হবে। ওটা দেখে আমি হঠাৎ করে চমকে উঠেছি। ভাবলাম সাপ কিনা। ঠিক আছে?
রাসেল ভাইপার কিনা। হ্যাঁ, এটা থাকতে পারে, এটা এমন নয় যে থাকবে না। কারণ যেহেতু এই সাপটা বাংলাদেশে আগে ছিল, কিন্তু বর্তমানে এর যে উপস্থিতি সেটা বেড়ে গেছে বাংলাদেশে। তো এর কারণে কি অহেতুক ভীতিগ্রস্ত না হয়ে আমাদেরকে সচেতন হতে হবে। যেমন ধরুন মানুষ কিন্তু প্রাচীন কাল থেকে বর্তমান কাল পর্যন্ত তার নিজেকে মানিয়ে তুলেছে এই সামাজিক বিভিন্ন প্রতিকূলের মধ্য দিয়ে। ঠিক আছে? তো এটাও এরকম একটা আ সামাজিক একটা বলতে গেলে যে একটা দুর্বিষহ বা একটা আতঙ্ক বা ভীতি কাজ করছে। তো এই ভীতির মধ্যে দিয়ে মানুষ কিন্তু তাকে মানিয়ে নিবে। তো এটাতে আতঙ্ক না হয়ে সচেতন যেভাবে হওয়া যায়, যেমন যদি মনে করুন যারা ক্ষেত খামারে কাজ করে, কৃষক, শ্রমিক এবং বিশেষ করে দেখা যাচ্ছে কৃষক শ্রমিক বাদেও যারা আমরাও তো দেখা যাচ্ছে নিজেদের আ ঘের থাকতে পারে, বাগান থাকতে পারে, ফসলি জমি থাকতে পারে। সেসব জায়গায় দেখাশোনারও অনেক সময় প্রয়োজন হয়। যাওয়া আসার প্রয়োজন হয়। তো সেক্ষেত্রেও তো আমাদের এই ভীতু বা অহেতুক যে ভীতি সেটা কাজ করতে পারে। সেইজন্য আজকে আলোচনার বিষয় অহেতুক ভীতি। তো এই রাসেল ভাইপার থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। এটা হচ্ছে বড় কথা। অহেতুক ভীতির ভিতরে আমরা যেন না পড়ে যাই। তো সাবধানতা কিভাবে অবলম্বন করতে হবে সেই বিষয়টা নিয়ে আলোচনা করছি। যেমন দেখা যাচ্ছে মোটা বড় যে বুট জুতাগুলা আছে সেগুলো পরতে হবে। যাতে সাপ এসে আপনাকে কামড়াতে না পারে। যদি আপনার সামনাসামনি পড়ে যায়, সাপের কোলেখার যে সেলফি তোলার কোনো দরকার নেই। আপনি দূর থেকে সেখান থেকে আ পরি মানে পরিবেশটা বা অবস্থানটা আপনি ত্যাগ করবেন। ঠিক আছে? তো এই সাবধানতাগুলো অবলম্বন করবেন। আর আরো বেশ কিছু আ বিষয় এখানে থাকছে। সেটা হচ্ছে যে আ আপনার বাড়ির আঙিনাগুলো একটু পরিষ্কার রাখতে হবে। যেখানে ইঁদুরের উৎপাত সেগুলো একটু কমাতে হবে এবং আ আশেপাশে হচ্ছে গ্লিসারিন আ জাতীয় আ কিছু স্প্রে করে দিবেন যাতে আপনার পোকামাকড়, সাপ এই জাতীয় জিনিস আপনার বাসার ভিতরে না আসে। এইগুলো আরকি। এগুলো হচ্ছে সচেতনতা। আর মানুষ আমি বলেছি যুগে, যুগে মানুষ নিজেদেরকে পরিবর্তন করেছে। সেই মানুষ একটা সময় প্রাচীনকালের ইতিহাসে গেলে মানুষ জঙ্গলেই বাস করত এবং সেখান থেকে মানুষ নিজেকে মানুষ হিসাবে চিনতে শিখেছে এবং মানুষ নিজেকে পরিবর্তন করতে, করতে আজকে এই সভ্যতার এই সময়ে এসে পৌঁছেছে। ঠিক আছে? তো মানুষের যে আপনার সাপের সাথে বা পরিবেশের অন্যান্য প্রাণীর সাথেও মানুষের একটা সম্পর্ক আছে। তো যাই হোক এইগুলো নিয়ে আমি এখন আলোচনা করছি না। আলোচনার বিষয়টা হচ্ছে অহেতুক ভীতি। তো এই যেহেতু সোশ্যাল মিডিয়াতে প্রচুর পরিমাণে এই সাপের আপনার ছবি পোস্ট করা, যেহেতু আমরা আশেপাশে না দেখতে পেলেও সোশ্যাল মিডিয়াতে এসে আমরা দেখতে পাচ্ছি এই সাপের বিভিন্ন রকম ছবি এবং ভয়ংকর কিছু ভিডিও ফুটেজ এবং এগুলো দেখেও আমরা অনেকটা কি হচ্ছি যে অহেতুক ভীতির মধ্যে পড়ে যাচ্ছি। সেই অহেতুক ভীতি নিয়ে আলোচনা যেটা। তাহলে বুঝতে পারলেন তো যে অহেতুক ভীতি কি? যেমন আমি একটু আগে বললাম যে আমি গ্রামের মেঠোপথ দিয়ে হাঁটতে যেয়ে দেখলাম যে একটা ছোট দড়ি, সেটা দেখে আমি মানে ভাবলাম এটা হয়তোবা সাপ হতে পারে। আমি চমকে উঠে লাফিয়ে উঠলাম। তো এটাই হচ্ছে আমার একটা অহেতুক ভীতি। তারপরে আবছা আলোয় কলা গাছে কলা গাছের পাতা দেখে অনেকে মনে করতে পারে যে ওখানে একটা মানুষ দাঁড়িয়ে আছে। হ্যাঁ? তো এটাও কিন্তু একটা অহেতুক ভীতির লক্ষণ। তারপরে বললাম যে আ আবছা আলো বা অন্ধকারে একটা আ মনে হতে পারে যে একটা মৃত মানুষ পড়ে আছে। হুম? এটাও একটা অহেতুক ভীতির কারণ। তো এরকম আমাদের নানা রকম অহেতুক ভীতির কারণ হতে পারে। তো এরকম অহেতুক ভীতি আপনাদের ভিতরে হয় কিনা একটু জানাবেন। আপনারা এরকম ভয় পান কিনা? এবার আমি বলব যে যারা এই অহেতুক ভীতির ভিতরে থাকে তাদের যে সমস্যাটা হয় তারা হচ্ছে দুঃস্বপ্ন দেখে। দুঃস্বপ্ন বলতে এরকম যে আপনি যেহেতু সোশ্যাল মিডিয়াতে এই রাসেল ভাইপার যে সাপটা, সেই সাপটা নিয়ে এত কথা হচ্ছে, এত আপনি ভিডিও দেখছেন, এত সমস্যার বিষয়গুলো আপনারা জানতে পারছেন, যে মানুষের একটা আতঙ্কের নাম হয়েছে।
যখন আপনি অনেক বেশি দেখতে থাকবেন, চিন্তা করতে থাকবেন, তখন আপনি পথে চলতে গেলেও আপনি চিন্তা করবেন যে রাসেল ভাইপার আসলো নাকি? এখন আপনি যখন রাতে ঘুমাবেন তখন মনে হতে পারে যে স্বপ্নের ভিতরে আপনার চলে আসতে পারে যে সাপ আপনাকে তাড়া করছে। ঠিক আছে? তো এরকম নানাবিধ বিষয় মনে হতে পারে। তো এর জন্য মনোসমীকরণের একটা অধ্যায় থেকে আমি আলোচনা করছি যে মনোবিজ্ঞানী ফ্রয়েডের মতামত থেকে আলোচনা করছি যে মনোবিজ্ঞানী ফ্রয়েড তার মনোচিকিৎসার এক বিশাল অনেক কিছু গুরুত্বপূর্ণ ভূমিকা তিনি রেখেছেন। অনেক কিছুই আ আ তিনি রিসার্চ করেছেন এবং সেগুলো হচ্ছে সেই অধ্যয়নগুলো এখনো মনোবিজ্ঞানে বেশ কাজে লাগে এবং সেই মতবাদগুলো আরকি বেশ কাজে লাগে। তো তার ভিতরে আ সমীকরণ আ মনোবিজ্ঞান ফ্রাইডের মতবাদ থেকে স্বপ্ন বিশ্লেষণ, হ্যাঁ? স্বপ্ন বিশ্লেষণ নামে একটি বিষয় আছে যেটা কিনা আ হচ্ছে বিভিন্ন অহেতুক ভীতির মানসিক যে সমস্যার কারণসমূহ চিহ্নিত করার জন্য একটা ব্যক্তি যদি এসে বলে যে আমি দুঃস্বপ্ন দেখেছি, তো দুঃস্বপ্নটা কি হতে পারে? যে আমি দেখলাম যে কিছু সাপ আমাকে তাড়া করছে এবং আমাকে সাপগুলো ছোবল মারছে, হ্যাঁ? তো এই স্বপ্নটা সে দেখতে পারে। তো সেই স্বপ্ন দেখার পিছনের কারণ হচ্ছে সে অহেতুকভাবে সেই সাপটা নিয়ে দিনের বেলা বা কোনো সাপের সাথে তার সম্পর্ক হয়েছে বা সাপ দেখেছে পরিবেশে, সেটা দেখে ভয় পেয়েছে বা এরকম ভয়ের কারণ হতে পারে। তো এইগুলোর কারণে কিন্তু সে এই স্বপ্ন দেখছে। এখন দেখা যাচ্ছে রেগুলার যদি এরকম স্বপ্ন দেখে আর আতঙ্কের ভিতরে পড়ে যায়, তাহলে তো সেখান থেকে তার আ যে মনোবৈকল্যের যে সমস্যাটা সেটা তো সৃষ্টি হতে পারে। তাহলে দেখুন অহেতুক ভীতির কারণে কতগুলো সমস্যা আমাদের সৃষ্টি হতে পারে। আমরা অহেতুক ভীতি না পেয়ে আমরা সচেতন হওয়ার চেষ্টা করব। এটা হচ্ছে আমাদের আলোচনা। তো অহেতুক ভীতি থেকে বেরিয়ে আসার জন্য আমাদের প্রথমত হচ্ছে সচেতনতা এবং বাস্তবমুখী চিন্তাধারাটাকে অবলম্বন করা। ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। আর ভিডিও কত সময় হয়েছে আমি জানি না। মনে হয় অনেক সময় হয়েছে। তো এজন্য আমি ভিডিও বাড়াবো না। আর আমার কথা শোনা যাচ্ছে কিনা আমি এখনো সিওর না। যদি শোনা যায় তাহলে নিশ্চয়ই আপনাদের এই যে রাসেল ভাইপার, সাপ, অ্যা স্বপ্ন বিশ্লেষণ নিয়ে আলোচনা করলাম মনোবৈজ্ঞানিক ফ্রাইডের মতবাদ থেকে। আর অহেতুক ভীতি কি সেটা সম্পর্কে আলোচনা করলাম। অহেতুক ভীতির বেশ কিছু অ্যা বিষয়গুলো আমি তুলে ধরলাম যে কি কারণে অহেতুক ভীতি বা হতে পারে। তো আরো আসলে আলোচনার থাকে, হ্যাঁ? আলোচনার শেষ নাই আসলে। আরো অনেকগুলো আলোচনা আসলে থাকে। তো আমি চেষ্টা করব পরবর্তীতে এসে আবারও আলোচনা করার জন্য। সবাই কিন্তু ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং যাদের প্রয়োজনীয় বোধ মনে হয় এই আলোচনাগুলো তারা শুনবেন এবং শেয়ার করতে পারেন। আর পরবর্তীতে আমি আসবো আবার এসে আপনাদের মাঝে যে বিষয়গুলো আলোচনা করার প্রয়োজনীয়তা আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। সবাই আজকে ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে ভিডিওটা শেষ করছি। আল্লাহ হাফেজ।